হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই গ্রীষ্মকালীন সবজি চাষের যে পরিচর্যা, সেই পরিচর্যা নিয়ে। এখন যে প্রখর রোদ চলছে, তীব্র গরম, এই গরমে সবজি কী ধরনের পরিচর্যা করার দরকার সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার আপনাদেরকেও এবং শ্রোতা বন্ধুদেরকে আমার প্রণাম রইল। তো যে কথা বলছিলাম যে এই যে একটা আবহাওয়া চলছে, যে প্রখর রোদ, গরম, তীব্র গরম যেটা, তো এই সময়ে যে সবজিগুলো রয়েছে, গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, কিছু করণীয় আছে কি এই সময়ে? অ্যাকচুয়ালি আজকে যে আলোচনাটা সেটা খুবই একটা দরকারি আলোচনা গ্রীষ্মকালীন সবজি নিয়ে। কারণ আমরা যারা কৃষক ভাইরা, খামারি ভাইরা চাষবাস করি, আমরা সাধারণত এখন তো আর কোনো নেই, ঋতু ধরে আমরা চাষবাস করতে যাচ্ছি না। এখন আমরা সব ধরনের জাত, সব ধরনের সবজি আমরা সবসময় সব ধরনের সবজি হয়। তো এই সময়টাতে এটা একটা আমাদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের যেটা একটা যে বেড়ে যাচ্ছে, হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতাটা যেটা কম, আমাদের শরীরে কিন্তু ঘাম হচ্ছে না এখন। ফলে যে এই যে প্রখর রৌদ্রের যে জ্বালাটা, সেই জ্বালাটা যেমন আমাদের যেমন সহ্য হয় না, গাছপালার কিন্তু সেটা সহ্য হচ্ছে না, প্রাণীকুলদেরও সহ্য হচ্ছে না। আমি যখন মাঠে যাই তখন দেখি যে মাঠে সবকটা সবজি গাছ সাধারণত এখন আমাদের জমিতে আমরা দেখতে পাচ্ছি ভিন্ডি সাধারণত আছে, আমাদের ঝিঙ্গে আছে, উচ্ছে আছে, করলা আছে, পুঁই ডাঁটা আছে, লাল শাক রয়েছে। এই যে সবজিগুলো সবকটা সবজি দেখি দিনের বেলা ঝিমিয়ে পড়ছে প্রখর রৌদ্রের তাপে। তাহলে এইটা একটা দিক যে আমরা খামারি ভাইদের বলবো যে যেহেতু আমাদের চাষবাস করতেই হবে, তো সবাই তো আর প্রোটেক্টেড কাল্টিভেশন করতে পারবেন না, যে পলিথিন দিয়ে ঘর করে চাষবাস করব, সেইটা আমাদের সবার দ্বারা করা সম্ভব না এবং করে ওটা যাবেও না। কারণ এই প্রোটেক্টেড কাল্টিভেশন করে সবাইকে খাওয়াতে গেলে তার কস্ট অনেকটা বেড়ে যাবে। তা আমরা চাইবো যে স্বল্প খরচে আমাদের যাতে বাজারে যেটা আমরা নিয়ে যাব সবজিটা, সেটা যেটা দামটা যাতে ঠিকঠাক থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলবো সবার আগে যে এই প্রখর গরমে যেমন আমরা মানুষরা কি করছি, খানিকক্ষণ বাদে বাদে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, মুখে জল দিচ্ছি, আমরা চোখে মুখে জল ছিটাচ্ছি, হাতে পায়ে একটু জল দিচ্ছি, ঘাড়ে একটু জলটা দিয়ে আসছি, আরাম পাচ্ছি আমরা। তা গাছকে যদি আমরা সেভাবে, গাছকে তো আর দুপুরবেলা জল দেওয়া যাবে না, তো সকালবেলা প্রত্যেক দিন গাছে জল দিতে হবে এবং সূর্য পড়ে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর আবার জল দিতে হবে। তাতে আমাদের কোশ্চেনটা একটু বাড়বে, কিন্তু বাড়লেও কিছু করার নেই, আমাকে গাছকে তো বাঁচাতে হবে। এই প্রখর রোদে পাতা থেকে যেসব রস থাকে পাতাতে, সব পাতার রস ওরা টেনে নিয়ে চলে যাচ্ছে, গাছ যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে। ফলে আমার কি হবে, ফলনটা আমাদের কিন্তু কমে যাবে। কাজেই আমরা চেষ্টা করব। এবং আরেকটা জিনিস বলার সবাইকে, যে এখন এই সময় দাঁড়িয়ে আমাদের কিছু কিছু হিট টলারেন্ট জাত বেরিয়ে গেছে এখন। আচ্ছা, হিট টলারেন্ট জাত, যেমন আমরা টমেটো আমরা আগে জানতাম যে শীতকালেই শুধু চাষ হবে, শীতকালের জাত আমাদের তখন ছিল। এখন কিন্তু আমরা বর্ষাকালে, গ্রীষ্মকালে কিন্তু আমরা টমেটো পাচ্ছি, সেটা কিন্তু জাত কিন্তু শীতকালের জাতটা নয়, সেই জাতটা কিন্তু আলাদা জাত, সেটা হচ্ছে হিট টলারেন্ট জাত।
যেটা হিটটাকে তাপমাত্রা সহ্য করতে পারবে, রোদে হবে, তাপমাত্রা হবে, সেটা সহ্য করতে পারবে। সেটা হাইব্রিড জাত, মানে গবেষণাগারে সেটা ইয়ে করে মানে প্রমাণিত হয়েছে, ফিল্ডে প্রমাণিত হয়েছে, ট্রায়াল করে প্রমাণিত করেছে যে হ্যাঁ এই জাতটা গ্রীষ্মকালে চাষ করা যেতে পারে। তো আমি চাষিভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় দোকানে যখন আপনারা যাবেন বীজটা কিনতে, অতি অবশ্যই জেনে যাবেন যে কোন জাতটা হিট টলারেন্ট বা গরম সহ্য করতে পারবে বা রোদ সহ্য করতে পারবে, বা বৃষ্টিকালে, বর্ষাকালে যেমন আমরা জানি ধান চাষ যখন করি আমরা, যে জল সহনশীল, বৃষ্টি হলেও জলে ডুবে গেলেও ধানটা খারাপ হবে না, ওই ধরনের জাতগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এছাড়া আমি যদি বলি যে কিছু কিছু আমরা ফসল আমরা চাষ করতে পারি, যেটা আমরা ওল কচু, যেটা আমরা বলছি কচু জাতীয় ফসল, কচু, মুখী কচু, শোলা কচু, ওইসব যদি আমরা ফসল চাষ করতে পারি, তাতে কিন্তু আমাদের টেম্পারেচারটা হাই হলেও ততটা আমাদের গাছে ক্ষতি হবে না। এবং আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যেহেতু আমাদের ওয়েদারটা যে একটু চেঞ্জ হয়ে গেছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা যদি একটু কচুর দিকে চলে আসি, তাহলে আমরা যদি ওল কচুটাই চাষ করতে পারি, ওল কচুতে আমরা বিঘাতে যদি আমি বলি 1 বিঘা চাষ করি, যদি আমরা চাষ করি, বিঘাতে আমরা মিনিমাম খরচা বাদ দিয়ে 30 থেকে 35 হাজার টাকা আমার লাভ হবে বিঘেতে। 1 বিঘাতে আমি খরচ বাদ দিয়ে বললাম, খরচ বাদ দিয়ে যদি আমি সুষ্ঠুভাবে সঠিকভাবে চাষ করতে পারি, ভালো জাত আমি বলে দিচ্ছি, বিধান কুসুম জাত রয়েছে, আমাদের কাবুর জাত রয়েছে, কাবুর, যেটা অন্ধ্রপ্রদেশের একটা ডিস্ট্রিক্টের নাম কাবুর, সেই কাবুর থেকে যে জাতটা আমরা পাই, সেই জাতটা আমাদের জেলাতে এখন আমরা পাই, এই মাটিতে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা চাষবাস করছি, এবং অনেক চাষিকে আমরা কাবুর জাতটা আমরা দিয়েছিলাম, ওনারা ওইটাকে এখনো চাষবাস করে সেই বীজটাকে রেখে রেখে কিন্তু ওনারা সেটা এবং চাষটা করছেন। ফলে ওল চাষটা একটা ভালো দিক, তাতে আমার সেমন জলেরও সেমন প্রয়োজন পড়বে না। এখন জল আমাদের দরকার, যখন গাছটা উঠে গেল, গাছটা বেরিয়ে গেল, সে যদি জল ততটা নাও পায়, জল লাগবে, সেভাবে ক্ষতি হবে, জল লাগবে, যেহেতু এটা মাটির নিচ থেকে সেটা রুটসটা থাকে, বড় রুটস থাকে, এবং সেটা গাছটার মধ্যে অনেকটা সাকুলেন্ট টাইপ, অনেকটা তার মধ্যে অনেকটা জল ধরা থাকে, সে জল নিয়ে ততটা সমস্যা হবে না। এবং এটা আমি বর্ষাকালেও আমরা, এই যে বর্ষাকাল আসছে সামনে, বর্ষাকালে যখন জল হবে, প্রচুর জল হবে, তাতে তার কোনো ক্ষতি হবে না, তাতেও কোনো ক্ষতি হবে না। ওলটা সাধারণত আমরা এই বর্ষাকালীন চাষ বলে আমরা সেটাকে ধরে নিতে পারি, কারণ বৃষ্টি হলে তাতে কোনো আমার সমস্যা নেই, আর আমাদের তাতে কোনো জল সেচের কোনো সেরকম কোনো দরকার পড়ে না। তবুও বলছি সার দেওয়ার পর জলটা দিতে হয়। এবং যদি আমরা দেখি যে আমরা এখন আমাদের যেটা বাজারে আমরা বলছি, সবাই বলছি যে প্রাকৃতিক কৃষি, ন্যাচারাল ফার্মিং করুন, তো ন্যাচারাল ফার্মিং কিন্তু আমি ওলটাকে আমরা ভালো করে চাষ করতে পারি। ন্যাচারাল ফার্মিং এর ওলে কিন্তু আমরা সেরকম ভাবে সার যদি নাও দেই, যদি আমরা গোবর দিয়ে চাষটা করি, সাধারণত আমরা গোবর দিয়ে করি, একটু জৈব সারটা দরকার, তো জৈব দিয়ে যদি আমরা চাষটা করি, আমাদের কিন্তু ওলটা অ্যাটলিস্ট যদি 6 কেজি নাও হয়, 4 কেজি তো হবে, 4 কেজি হবে। তা আমি যদি অন এন এভারেজ 4 কেজি ওল পাই, তাহলে আমার ওই 30,000 থেকে 35,000 টাকা আমার লাভ হবে। এবং এটা তো ফলনও তো ভালোই, ফলন ভালো, প্রচুর ফলন হয়, এবং চাষটা খুবই সহজ চাষ। আমি সংক্ষেপে যদি একটু বলে দিই, একটু সংক্ষেপে একটু বলে দিই, কোন সময় থেকে সাধারণত আমরা ডিসেম্বর জানুয়ারিতে যদি আমরা জমিটা তৈরি করে নেই, জমি তৈরি করে নিলাম, গর্ত করলাম, সাধারণত আমরা বীজের জন্য যদি করি 60 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার দূরত্বে লাগাবো। আচ্ছা, আর যদি আমরা যদি খাবারের জন্য করি, সবজির জন্য করি, 1 মিটার থেকে 1 মিটার দূরত্বে আমরা লাগাবো, বা 3 ফুট থেকে 3 ফুট দূরত্বে আমরা লাগাবো। লাগানোর জন্য আমার কি দরকার? বীজটা দরকার। একটা ওল আমরা যদি 4 কেজি ওল হয়, সেটাকে আমরা 500 গ্রাম করে যদি পিস করে নেই, আমাদের বাজারে যে আমরা কুমড়ো যখন কিনি, কুমড়ো যা যেভাবে কেটে ফালি করে বিক্রি করছে, সেইভাবে একদম কুমড়োর মতোই করে কাটতে হবে, এবং ন্যূনতম
500 গ্রাম যাতে সাইজ থাকে একটা বীজে থাকে, সে 500 গ্রাম করে বীজটাকে কেটে নিয়ে আমরা সেটাকে একটা ছত্রাকনাশক কার্বনডাজিম একটু শোধন করে শোধন করে নিয়ে হ্যাঁ। আমি যদি সেটাকে জমিতে লাগাই, লাগানোর সময় মাটিতে একটু গোবর দিয়ে যদি আমি লাগাই, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। আর একটা জিনিস যেটা হবে, লাগানোর সময় গর্তটা একটু বড় করা ভালো। আচ্ছা। 1 থেকে 1.5 ফুট গর্ত করে নিতে পারলে ভালো। 1.5 এবং ফুট ওই গর্তের মধ্যে মাটি আর গোবরটা মিশিয়ে মিশিয়ে। তার মধ্যে ওলটাকে বসিয়ে দিয়ে আমি মোটামুটি 2 ইঞ্চি উপর থেকে, মাটি থেকে 2 ইঞ্চি তলায় আমি ওলের বীজটাকে আমি রাখবো। তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে আমার কি হবে, ওলটা আমি লাগালাম, শোধন করে লাগালাম। লাগানোর পর অনেকে তো ভাববে যে, যারা নতুন চাষ করছে ওরা তো ভাববে যে ওলটা লাগালাম 10 দিন হয়ে গেলো, 15 দিন হয়ে গেলো, 20 দিন হয়ে গেলো, এখনো গাছটা কেন বেরোচ্ছে না। আচ্ছা। তার জন্য একটা টেম্পারেচার দরকার, গরম দরকার। গাছটা যত গরম পাবে গাছটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 মাস 1.5 মাস পর গাছটা বেরিয়ে আসে। আচ্ছা। তাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাছ বেরিয়ে আসবেই। ওল এমন একটি জিনিস, যদি ওলটা পচেও যায়, আমার কোনো সমস্যা নেই। এটা কিন্তু আলুর মতো না। আলু যেমন পচে গেলে সমস্যা হয়ে যেতে পারে, হ্যাঁ। ওলটা পচে গেলেও কোনো সমস্যা নেই। পচা ওল কখনো ফেলবেন না। পচা ওলটাকে নিয়ে আপনি জমিতে লাগাবেন, তার থেকে গাছ বেরিয়ে আসবে, ভালো ফল চলে আসবে। এটা তো খুব ভালো বললেন যে যদি হ্যাঁ, পচেও যায় তাতে এটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই। কারণ নেই। সেটাকে জমিতে লাগাবো আমরা, তার থেকে গাছ বেরিয়ে আসবে, তলায় ফল হবে। তো আমরা মোটামুটি 1-1.5 মাস অবধি আমরা ওয়েট করব, গাছটা বেরিয়ে আসবে। যতক্ষণ না গাছটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমরা কিন্তু এই যে মাঝখানটায় আমি কি বললাম, 1 মিটার বাই 1 মিটার দূরত্ব, গাছ থেকে গাছ, সারি থেকে সারি, এই যে মাঝে 3 ফুট রাস্তাটা আমি পেয়ে গেলাম, রাস্তাতে কিন্তু আমি কিন্তু ফেলে রাখবো না। আচ্ছা। আমি কিন্তু সেটাতে লাল শাক ফেলে দেবো। লাল শাক মানে অল্প দিনে যেটা উঠে আসবে। হ্যাঁ, কলমি শাক ফেলে রাখলাম, 1 মাস 1.5 মাসে আমার উঠে যাবে, 2 মাসে আমার উঠে যাবে। তাহলে আমি একটা এক্সট্রা ইনকাম পেয়ে গেলাম। আমরা যদি অন্ধ্রপ্রদেশে যাই, সাউথ ইন্ডিয়াতে যাই, দক্ষিণ ভারতে যাই, সেখানে কিন্তু ওরা কলা বা বাগানের মধ্যে ওল চাষ করছে। কলা বাগানে ওল চাষ করছে। আচ্ছা। যেহেতু কলাটা লাইন সুইং আছে, লাইনে হচ্ছে, মাঝখানে ওল। রাস্তার ধারে আমরা যখন দেখতে পাবো লাল মাটি, তাতে ওল ওরা লাগিয়েছে কলা বাগানে। তো আমরা একসঙ্গে আমরা ওলটাও পেয়ে গেলাম, কলাও পেয়ে গেলাম। কলা থেকে কলা পেলাম, সাথী ফসল হিসাবে একটা আমাদের এটা একটা সাথী ফসল এবং ভালো একটা ইনকাম দিচ্ছে। তো আমি যদি 1 বিঘা জমি চাষ করি, আমি 1 বিঘা ধরে আমি বলছি, এটা কতদিনের মোটামুটি? এটা মোটামুটি 4-5 মাসের ফসল। 4-5 মাসের ফসল। যদি কেউ বিক্রি করতে চায় 4 মাস থেকে সে বিক্রি করতে পারে। আর যদি কেউ বীজ হিসেবে রাখতে চায় তাহলে 6-7 মাস রাখতে হবে তাকে, সেটা রাখতে হবে। হ্যাঁ, বীজ রাখতে, কারণ বীজ যেটা আমরা রাখবো সেটা একদম পাকিয়ে তুলতে হবে। হ্যাঁ, গাছটা পুরো শুকিয়ে যাবে, গাছটা ঢলে পড়ে যাবে মাটিতে, একদম শুকিয়ে যাবে, করকরা হয়ে যাবে, তারপর আমরা সেটাকে তুলবো। এবার আমরা যদি বলি যে আমার কতটা বীজের প্রয়োজন 1 বিঘা চাষ করতে গেলে, আমি বললাম 1 মিটার থেকে 1 মিটার দূরত্ব আমি চাষ করব। আমি যদি বলি যে 1333 বর্গ মিটারে 1 বিঘা হচ্ছে, 1333 বর্গ মিটার, তাহলে আমার 1333টা পয়েন্ট হবে। আমার 1333টা আমার গাছ দরকার 1 বিঘাতে। তাহলে 1333টা করতে গেলে আমার 500 গ্রাম করে আমি বীজ লাগাই, তাহলে প্রায় 650 গাছ 1300, হ্যাঁ 650 থেকে 60টা আমার বীজ লাগবে। তাহলে 500 ইন্টু 6, আমি 600টাই ধরলাম, 500 ইন্টু 600, তার মানে আমার 300 কেজি বীজ লাগবে। মিনিমাম 300 কেজি বীজ আমার লাগবে, 3 কুইন্টাল আমার বীজ লাগবে। তা 3 কুইন্টালের বীজের দাম কত? ইনিশিয়ালি একটা ভালো একটা টাকার দরকার, খরচ মিনিমাম 25 থেকে 30 টাকা কেজি নেবে বীজের দাম। মিনিমাম আমি 30 টাকা ধরে এগোলাম, তা 30 টাকা করে হলে 1 কুইন্টালের দাম 3000 টাকা, 3 কুইন্টালের দাম 9000 টাকা। 9000 হচ্ছে বীজের দাম। আর বাকিটা খরচাপাতি নিয়ে আমি 4 মাস আমি যদি খরচা করি, আরও আমি 10-15 হাজার টাকা আমি ধরে নিলাম। তা
তার 10,000 টাকা বীজ লাগলো, আরও 15,000 টাকা আমার খরচা হলো, 25,000 টাকা আমার পার বিঘাতে কিন্তু আমার খরচা আছে। আমার বিঘাতে পার বিঘাতে আমার 25,000 টাকা খরচ হচ্ছে আমার, মানে বীজে বীজ এবং সব নিয়ে সার ফার নিয়ে, হ্যাঁ, আচ্ছা। সার জল নিরানি নিয়ে। এইবার 5 মাস পর আমি যখন ওলটা তুলতে যাব, ওলটা অন এন অ্যাভারেজ 1300টা গাছ, তা 1300টা গাছ যদি আমার যদি মিনিমাম 5 কেজি করে হয়, 5 কেজি করে হয়, তাহলে 5 13 65, 6,500 কেজি আমি 6,500 কেজি আমি পাবো, ওল পেলাম। আমি ধরে নিলাম 4,000 কেজি আমি বিক্রি করব, বাকিটা আমি রেখে দেবো ফর বীজের জন্য। তা 4,000 কেজি যদি আমি বাজারে নিয়ে যাই, আর আমি যদি সঠিক সময়ে 20 টাকা ওলটাকে তুলতে পারি, বাজারের দাম 40 টাকা 50 টাকা কেজি, 40 টাকা কেজি, তাহলে 40 টাকা যদি কেজি হয়, তা 4,000 ইন্টু 40, 4,000 কেজি, 4,000 কেজি ইন্টু 40, মানে 4,4 4,000 কেজি ইন্টু 40, তাই তো হচ্ছে? হ্যাঁ, 4,000 কেজি ইন্টু 40, তাহলে মোটামুটি কি দাঁড়াচ্ছে 1,60,000 টাকা। হ্যাঁ, 40 ইন্টু কত বললাম? 4,000, 1,60,000 টাকা মানে চলে আসছে। আমি ধরলাম আমি 40 টাকা কেজি পেলাম না, আমি 20 টাকা কেজি পেলাম, তাহলেও 80,000 টাকা আমার আসছে। তাও না পাই, আমি 15 টাকা কেজি পাই, 60,000 টাকা আমার আসছে। তাহলে 60,000 টাকা আসে, আমার খরচ আছে 25,000 টাকা, বাকিটা আমার লাভ। এবং আমার 20 টাকা রয়ে গেল, এবং পরের বছরের জন্য 2,500 কেজি বীজ আমি রেখে দিলাম। সেটা আমি পরের বছরে আবার কিছু আমি বিক্রি করব, আর কিছু আমি লাগাবো, মানে সব দিক থেকেই লাভ। তার সব দিক থেকে লাভ। এবং ওল এমন একটা জিনিস যার কোনো সংরক্ষণের প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা আলু করলে কি হবে, আজকে আলু আমি জমি থেকে তুলবো, যদি কালকে আমি সেটাকে বিক্রি করতে না পারি, তাহলে আমাকে কি করতে হবে? কোল্ড স্টোরেজে নিয়ে রাখতে হবে। কোল্ড স্টোরেজে বন্ড পাওয়া আমাদের পক্ষে দুষ্কর হয়ে গেছে, এখন সবাই আমরা বন্ড পাই না, ফলে আলুকে আমরা কম দামে ছেড়ে দিয়ে আসতে হচ্ছে। ওল কিন্তু সেটা নয়। আমি বাজারে দেখবো যে ওলের দামটা কি আছে, ভালো দাম আছে, ওলটা আমি তুলবো, নাহলে আমি তুলবই না। বৃষ্টি হলেও ক্ষতি নেই, আলু যদি না তুলি বৃষ্টি হলে ক্ষতি হবে। কিন্তু ওলটা যদি মনে করি আমি তুলবো না, থাক ওলটা আমার 1 মাস 1.5 মাস 2 মাস, ওল কিন্তু যখন বাজার ভালো হবে আমি অল্প তুললাম, বিক্রি করে দিলাম, অল্প তুলবো বিক্রি করে দিলাম। এই যে একটা জিনিস, এটা কিন্তু একটা ভালো জিনিস। এই জন্য আমি বলবো যে আমরা ভিন্ডি চাষ করব, লঙ্কা চাষ করব, টমেটো চাষ করব, সব চাষ করব, সঙ্গে যদি আমরা কিছুটা ওল চাষটা করতে পারি বা মুখী কচু চাষ করতে পারি, আমাদের কিন্তু একটা এক্সট্রা ইনকাম, এবং এটা একটা ফিক্সড ইনকাম আমাদেরকে দিতে হবে। ফিক্সড ইনকাম তো দেবেই, এবং সাথী ফসল হিসেবে আমরা কিছুটা কিছু পাচ্ছি আমরা। এবং আজকালের দিনে দাঁড়িয়ে আমরা বলি সবাইকে যে আপনারা ওলের জমিতে লঙ্কা চাষ করুন, লঙ্কা চাষটা হবে, ওলের সঙ্গে লঙ্কাটা থাকছে, কেউ বেগুন আমরা করছি, কেউ আমরা ওলের জমিতে পটল চাষ করছি, আমরা পটলও করছি অনেকে, আমরা পটল চাষও আমরা করে যাচ্ছি। ফলে আমরা যদি মনে করি যে আমরা চাষবাসটাকে একটু অন্যদিকে নিয়ে যাব, একটু ইনোভেটিভ দিকটা আমরা নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা অন্যান্য ধরনের চাষবাসটা আমরা করতে পারি। এবং এই প্রখর রোদ, আমি সবজির সঙ্গে সঙ্গে আমি চাষি ভাইদেরকে বলবো, যাদের আম বাগান রয়েছে, আম গাছে অতি অবশ্যই সবাই জল স্প্রে করবেন। এই সময়টাতে জল স্প্রেটা অবশ্যই দরকার, কারণ এই যা প্রখর রোদ, আমের কুটিগুলো নালে ঝরে ঝরে পড়ে যাবে, এবং এই গরমে পোকা সব অ্যাটাক করবে। এই পোকা অ্যাটাক করলে কিন্তু অনেকে, আপনারা সবাই জানেন, গাছের পাতাগুলোকে পোকারা পায়খানা করে কালো কালো করে দিচ্ছে, ফল ঝরে পড়ে যাচ্ছে। ফলে একটু চেষ্টা করবেন যাতে কিছুটা মেডিসিন স্প্রে করা আর জলটা স্প্রে করা, যাতে কিনা আম গাছের ফলটা ধরে রাখতে পারে, ঠিক রাখতে পারে। আর এমনি ওল গাছে তো সেরকম রোগ পোকার তো সেরকম ওল গাছের রোগ পোকা নিয়ে একটা ভালো কথা আপনি বলেছেন, এটা নিয়ে এটা সবাইকে একটু বলা উচিত। ওলের সাধারণত
পোকা বলতে সেরকম কিছু কিছু হয় নেই, না। আমরা সেরকম কিছু আমরা রোগটাই একটু হতে পারে, গোড়া পচা রোগটা হয়, আচ্ছা, গোড়া পচা রোগটা। এই জন্য আমরা সবাই আগে বলেছিলাম যে ওলটা যখন লাগাবো বীজ শোধন করে লাগাবো, শোধনটা মাস্ট, শোধন করতে হবে। তারপর যদি আমি মনে করি যে আমি একটু প্রিকশনারি মেজার নেব, যে আমি যাতে আমার রোগটা না আসে, গোড়া পচা রোগটা না আসে, তাহলে আমি কি করব? তাহলে আমরা ছত্রাকনাশক বেবিস্টিন বা ব্লাইটক্স বা মেনকুজে বা সাব পাউডার আমরা জলে গুলে মাঝে মধ্যে যদি আমরা স্প্রে করে যাই গাছের গোড়ায় এবং গাছের পাতায়, তাহলে কিন্তু আমার গোড়া পচা রোগটা আসবে না। আচ্ছা, গোড়া পচা রোগটা চলে আসলে আমরা কি করে বুঝবো? তখনই দেখবেন গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কিছুদিন পর গাছের গোড়া থেকে সেটা ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে আমি বুঝবো যে সেটাতে গোড়া পচা রোগটা আমার ধরেছে। তা গোড়া পচা রোগটা থেকে আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আমরা একটু ছত্রাকনাশক স্প্রে করব, বা যদি আমরা মনে আমরা জৈবতে যাব, জৈব কীটনাশক আমরা স্প্রে করব, জৈব ছত্রাকনাশক স্প্রে করব, তাহলে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি আমরা স্প্রে করতে পারি। ট্রাইকোডার্মা ভিরিডি সঙ্গে সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই দুটো যদি আমরা মিলিয়ে স্প্রে করি, তাহলে আমার গাছে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণটা আর হবে না, এবং আমার গাছটাও সেফ থাকলো, আমার খাবারটাও সেফ থাকলো, তাতে আমার কোনো ধরনের আর বিষক্রিয়ার হওয়ার ভয়টা থাকবে না। তার মানে এই গ্রীষ্মকাল থেকে, মানে এটা তো আমরা বলবো বর্ষাকালীন ফসল, এটা বর্ষাকালীন ফসল আমাদের লাগানো হয়ে গেছে। এটা আমাদের চৈত্র মাসের আগে আমরা লাগিয়ে ফেলি। ভালো যারা খামারি ভাই, ভালো যারা কৃষক, ওরা কিন্তু চেষ্টা করে আগে লাগানোর জন্য। তখন শীতকাল থাকে, শীতকালে গাছটা বেরিয়ে আসতে কষ্ট হবে, তবু ওনারা কি করছেন, ওনারা কিন্তু লাগিয়ে দিচ্ছে, দিয়ে গোবর সারটাকে একটু বেশি পরিমাণে দিচ্ছে। আমরা জানি গোবর দিলে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে গাছটা বেরিয়ে আসে, গরম ভাবটা থাকে, গরমটা থাকে। এবং এই সময়ে আমরা অনেকে কি করছি, আমরা যে চারা তৈরি করছি, যেমন করলা চারা তৈরি করছি বা কিছু চারা তৈরি করছি, ঝিঙ্গা চারা তৈরি করছি, আমরা প্লাগ ট্রেতে তৈরি করতে পারছি। এখন প্লাগ ট্রেতে আমরা ঘরের মধ্যে বারান্দায় তৈরি পারছি। প্রখর রোদে বাচ্চা গাছটা ঝিমে যাবে তাড়াতাড়ি। আমি কি করব, আমরা রোদের সময় ট্রেটাকে নিয়ে গিয়ে বারান্দায় রেখে দেবো, ছায়াতে রেখে দেবো, সন্ধ্যাবেলায় বাইরে আবার রেখে দেবো। ফলে কি হবে, আমার গাছটা কিন্তু ততটা এফেক্টেড হবে না, এবং এতে করে আমার যে কষ্টটা কিন্তু পরবর্তীকালে আমার কিন্তু সফল হয়ে যাবে। এখন আমার কষ্ট হচ্ছে তুলে নিয়ে লাগানো, হ্যাঁ, রোদে দেওয়া, রোদ থেকে নিয়ে যাওয়া, ছায়াতে নিয়ে যাওয়া কষ্ট। যখন ফলটা আসবে তাড়াতাড়ি, তখন কিন্তু আমার মনে হবে যে কষ্টটা আমার সফল হয়েছে। বেশ, তাহলে আমরা এক কথায় বলতে পারি, মানে অন্যান্য সবজির থেকে আমরা যদি ওলটা লাগাই তাহলে কিন্তু অনেক বেশি লাভ, এবং তাতে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা বললাম, সংরক্ষণের সমস্যা, কোল্ড স্টোরেজের সমস্যা নেই। আমাদের কোল্ড স্টোরেজ তাকাতে হবে না, 1 মাস 2 মাস 3 মাস ধরে আমরা বিক্রি করতে পারবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাজারে ওলের চাহিদা ব্যাপক হারে আছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা ওল নিয়ে আসছে গিয়ে বিহার থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে ওল নিয়ে আসছে। কেন না আমরা ওলটাকে একটু বাড়াবো, আমাদের কেন আমরা জমিটাকে বাড়াবো, আমরা চেষ্টা করব ওলের জমিটাকে একটু বাড়ানোর জন্য, যাতে করে কিনা আমাদের জেলাতে বা আমাদের রাজ্যে আমাদের বীজটা নিয়ে গিয়ে ওনারা চাষটা করতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ওল চাষ নিয়ে আলোচনা করলাম। যেসব কৃষক বন্ধু রয়েছেন যারা একটু উৎসাহী হবেন এই ওল চাষে, তারা আপনারা ওল চাষ একবার করে দেখতে পারেন। এটা বেশ লাভজনক একটা ফসল। আর এই বিষয় যদি বিশদভাবে জানতে হয়, তাহলে আপনার যে ব্লক আছে সেই ব্লকের কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানেও গিয়ে আপনারা যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো,
সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল ঝিঙা ফুল কাকুড় ফুল দেনা গাতি মোরকে ঝিঙা ফুল কাকুড় ফুল দেনা গাতি মোরকে আরে সকাল হলে দেখা করবো তোকে সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো। লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়।